সিভিল অডিটের যে কোশ্চেন 2022 সালের পড়েছিল, তার যে আলোচনা, তার মধ্যে এটা এই সেকেন্ড ভিডিওতে আমি বলছি যে এইভাবে লিখলে মোটামুটি নাম্বার পাওয়া যেতে পারে। যে স্পেসিফাই দ্য রুল নাম্বার WBFR এর ভলিউম নাম্বার 1 থেকে মেকিং ওভার অ্যান্ড টেকিং ওভার চার্জেস অফ অ্যান অফিস বিটুইন টু অফিসার্স। এখানে দুটো আছে। WBFR মানে ফিনান্স রুলের ভলিউম 1-এর 61 থেকে 70 নিয়ম পর্যন্ত যে ধারাগুলো আছে, 10টা ধারাতে কর্মচারীদের মেকিং ওভার এবং টেকিং ওভার চার্জের বিষয়গুলো কিন্তু বলা আছে। আর WBSR সার্ভিস রুলের পার্ট 1-এর 28 নম্বর ধারাতেও এই একই কথা কিন্তু বলা আছে। এবার কোশ্চেন কোনটা পড়বে, ফিনান্স রুল না সার্ভিস রুল, সেটা দেখে তারপরে উত্তর লিখতে হবে। 61 থেকে 70 আর 28। একের ও, হোয়াট ইজ দ্য পিরিয়ড অফ প্রিজার্ভেশন অফ সার্ভিস বুক অফ এ গভর্নমেন্ট এমপ্লয়ি ইন আফটার হিজ রিটায়ারমেন্ট অর ডেথ? এই কোশ্চেনের অ্যান্সারটা আমি পাইনি। এটা কোথাও 5 বছর দেখেছি, কোথাও 25 বছর দেখেছি, ওই জন্য ভালো করে লিখতে পারলাম না, কোনো ভ্যালিড ডকুমেন্টও পেলাম না। আপনাদের কারোর কাছে থাকলে সেটা কমেন্টস করে আমাকে একটু জানিয়ে দেবেন। এবার দুই এবার ব্রড কোশ্চেনগুলো শুরু হচ্ছে কিন্তু। 2-এ কি বলছে, হোয়াট ডু ইউ মিন বাই কন্টিনজেন্ট চার্জেস ইন জেনারেল? সাধারণভাবে কন্টিনজেন্ট চার্জেস কি বলতে কি বোঝানো যায়? ওয়েস্ট বেঙ্গল ট্রেজারি রুলের 2005-এর 4-এর 108 নম্বর রুল অনুসারে অফিসকে নিরবিচ্ছিন্নভাবে চালানোর জন্য অথবা ল্যাবরেটরি, ওয়ার্কশপ প্রভৃতির কাজগুলিকে চালিয়ে যাওয়ার জন্য যে আনুষঙ্গিক বা ইনসিডেন্টাল, এই ইনসিডেন্টাল কথাটা একটু ভালো করে মার্ক রাখবেন, কারণ এই ওয়ার্ডটা আইনের বইয়ে আছে। আর আনুষঙ্গিক বা ইনসিডেন্টাল খরচ এবং অন্যান্য খরচ, আদার খরচ যা অন্য কোনো প্রধান খাতে দেওয়া যাচ্ছে না, তখন সেইগুলোকে আদার এক্সপেন্সেস নামক হেড দিয়ে খরচ করতে হচ্ছে, তখন তাকে কন্টিনজেন্ট চার্জেস ইন জেনারেল বলে। যেমন পোস্টেজ স্ট্যাম্পের খরচ। নাম্বার বি যে কোশ্চেনটা, হাউ হ্যাভ দ্য কন্টিনজেন্সি চার্জেস বিন ক্লাসিফাইড? কীভাবে কন্টিনজেন্সি চার্জকে শ্রেণীবিভাগ করা যায়। অলসো ডিসকাস দ্য ইন্টার রিলেশন, যদি তার মধ্যে নিজেদের মধ্যে কোনো সম্পর্ক থাকে, তাদের একটা অপরের পক্ষে সাপেক্ষে যদি থাকো, এরকম কিছু যদি থাকে তাহলে সেটা বলো। এবার কি বলছে, ওয়েস্ট বেঙ্গল ট্রেজারি রুল 2005-এর 4-এর 108 নম্বর রুলে কন্টিনজেন্সি চার্জেসের ক্লাসিফিকেশনগুলি করা আছে। এই রুলে অনুসারে নিম্নলিখিত 5টা ভাগে কন্টিনজেন্সি চার্জকে ভাগ করা হয়েছে। নাম্বার এ, কন্ট্রাক্ট কন্টিনজেন্সি। কন্ট্রাক্ট কন্টিনজেন্সি যখন ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারকে পূর্বেই কিছু টাকা দিয়ে রাখা হয়, সাধারণত প্রত্যেক মাসে বা প্রতি বছরে গড়ে একই রকমের আনুষঙ্গিক খরচ হয়। এই ধরনের আনুষঙ্গিক খরচগুলিকে করবার ক্ষেত্রে বারংবার স্যাংশন অর্ডার করার প্রয়োজন যাতে না হয়ে পড়ে, সেই জন্য কন্ট্রাক্ট কন্টিনজেন্সির ব্যবস্থা থাকে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, কোনো যন্ত্রপাতির অ্যানুয়াল মেনটেন্যান্সের খরচ, AMC বাবদ খরচ বাদ হয়ে গেছে, কোনো সার্ভিস রিনিউয়াল বাবদ খরচ ইত্যাদি। বর্তমানে ডাইরেক্ট বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাওয়ার কারণে এই ধরনের টাকা আগের থেকে উত্তোলন করে রাখার প্রয়োজন হয় না, মানে নগদ লেনদেন হয় না, ফলে বর্তমানে কন্ট্রাক্ট কন্টিনজেন্সির ব্যবহারটা অনেকটা কম। স্কেল রেগুলেটেড কন্টিনজেন্সি, উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা যে ধরনের খরচের পরিমাণ এবং হার নির্দিষ্ট করা থাকে। একদম গভর্নমেন্ট হয়তো তার অর্ডার বলে দিয়েছে এই ধরনের খরচ কাজের জন্য এই খরচ দেওয়া হবে, এই পারিশ্রমিক দেওয়া হবে। এইগুলোর ক্ষেত্রে, এটা সব অফিসের ক্ষেত্রে সমান, সব ডিডিওর ক্ষেত্রে সমান, সেই ক্ষেত্রে বলছে, তখন তাকে স্কেল রেগুলেটেড কন্টিনজেন্সি বলে। যেমন বন্য পশু বিনাশ বাবদ পুরস্কার, বর্তমানে এটা কিন্তু অপ্রাসঙ্গিক, কিন্তু আইনের বইয়ে এটাই বলা আছে বলে আমি বললাম। কোনো আদায়ের কমিশন, যদি একটা অর্ডার, মানে কোনো একটা অর্ডার থাকলো যে অমুক সরকারের অমুক টাকা আদায় করবে যারা, তাদেরকে এই হারে কমিশন দেওয়া হবে, এরকম যদি ইন জেনারেল অর্ডার থাকে তাহলে সেই ধরনের টাকা। ঠিক আছে, এবার গেল স্পেশাল কন্টিনজেন্সিস, যে খরচগুলি বারংবার হয় না, ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আগাম অনুমোদন ছাড়া যে খরচগুলো করা যায় না তাদেরকে স্পেশাল কন্টিনজেন্সিস বলে। এটা আশা করি আর ব্যাখ্যা করতে হবে না। কাউন্টার সাইন কন্টিনজেন্সিস, এটি হলো এই ধরনের আনুষঙ্গিক খরচ যা সরকারের পক্ষে বৈধ খরচ হিসেবে গণ্য হওয়ার জন্য কন্ট্রোলিং অথরিটি বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন লাগে। এই ধরনের অনুমোদনগুলি সাধারণত টাকা প্রদানের পরে ডিটেল বিলে কাউন্টার সিগনেচার করে AG বেঙ্গলের কাছে পাঠাতে হয়, A&E এর কাছে পাঠাতে হয়, ওয়েস্ট বেঙ্গলের কাছে পেশ করতে হয়। মানে এই ক্ষেত্রটা একটু হয়তো বললে ভালো হবে মনে হচ্ছে। কাউন্টার সাইন করার কথা হচ্ছে, আমরা যখন Tier 26-এ বিল প্লেস করি ট্রেজারিতে, সেখানে কিন্তু একটা কাউন্টার সাইন করার ব্যবস্থা থাকে। কোন কোন ক্ষেত্রে কাউন্টার সাইন করতে হয়, এমন কোনো খরচ হয়তো যে খরচটার আগের থেকে মানে জানা যাচ্ছিল না, হঠাৎ করে অফিসের কোনো একটা তালা হয়তো খুলছে না, সেক্ষেত্রে তালাটাকে মেরামত করার জন্য ইমার্জেন্সি আমাকে লোক ডাকতে হলো,
এইগুলো যদি আমি স্যাংশন করার জন্য বসে থাকি তাহলে তো হয়ে গেল, অফিসই খোলা যাচ্ছে না, তো স্যাংশন করে কী করে? এই ধরনের খরচগুলো করার জন্য কী করতে হয়, তখন আগাম টাকাটা প্রদান করে দিতে হয়। তো পরে যখন ডিটেল বিল তৈরি করতে হয় তখন যে ভাউচারটা পাওয়া যায় সেখানে তো অ্যাপ্রুভ কথাটা লিখতেই হয়, প্লাস যে বিল টিয়ার 26-এর কাউন্টার সাইন বলে যে জায়গাটা থাকে HO, সেখানে কিন্তু এই হেড অফ দ্য অফিসকে ডিডিওর উপরে যিনি থাকেন তাকে কিন্তু কাউন্টার সাইন করতে হয়। এই ধরনের মানে যে কন্টিনজেন্সিস খরচগুলো করা হয় তাকে বলা হয় কাউন্টার সাইন কন্টিনজেন্সিস। আশা করছি মোটামুটি একটা ধারণা পাওয়া যাবে। এবার বলছে ফুললি ভাউজড কন্টিনজেন্সিস, এটাও আমি একটু বলবো। এটি হলো সেই ধরনের আনুষঙ্গিক খরচ যা করবার জন্য স্পেশাল স্যাংশন লাগে না, আবার কাউন্টার সাইন সিগনেচারও দরকার হয় না, যেগুলি হেড অফ অফিস তার নিজের কর্তৃত্বের মধ্য থেকেই খরচটি সম্পন্ন করতে পারেন। এই বিলগুলি কোনো কাউন্টার সাইন ছাড়াই পাস হয়ে যেতে পারে। কি বলছে ফুললি ভাউজড বলতে কি, হয়তো ইলেকট্রিকের বিল WBCDCL থেকে প্রত্যেক মাসে বিল চলে আসছে, বা টেলিফোন বিল, ইন্টারনেটের বিল, এই ধরনের কোনো বিল প্রত্যেক মাসে আসছে যেগুলি ফুললি ভাউচড, অর্থাৎ এগুলো একদম বড় মানে জায়গা থেকে, সরকারি অফিস থেকে হোক বা অন্য কোনো জায়গা থেকে হোক, একটা রিনাউন্স জায়গা থেকে তাদের বিলগুলো পাঠাচ্ছে। সেই ক্ষেত্রে কি হচ্ছে, এগুলো ফুললি ভাউচডের মধ্যে পড়ে যাচ্ছে। এইগুলো জন্য আর কোনো স্পেশাল স্যাংশন করতে হয় না। ইলেকট্রিক বিল করার জন্য, মানে বিলের টাকা পেমেন্ট করার জন্য প্রত্যেক মাসের জন্য আমরা স্যাংশন অর্ডার করতে লাগে না, বা টেলিফোন বিল দেওয়ার জন্য স্যাংশন অর্ডার করতে। এই ধরনের অন্য কোনো খরচ থাকলে সেগুলোও তাই। আমি দুটো উদাহরণ হাতের সামনে পেলাম তাই জন্য বললাম এগুলোকে বলে ফুললি ভাউজড কন্টিনজেন্সিস। এরপরে একই নিয়মাবলীতে এবার আমি যেটা এই পার্টটুকু আছে না, যে অলসো ডিসকাস দ্য ইন্টার রিলেশনস, এই জায়গাটাতে আসছি। একই নিয়মাবলীর 112 নম্বর রুলে বলা আছে, এই যে এখানে কত ছিল আমাদের, 108। এবার কিন্তু আমি 112তে চলে গেছি, কারণ এইখানে এই 5টা পর্যন্ত খেয়ে নিয়েছে। তারপরে কি বলছে, 112 নম্বর রুলে এই 5 ধরনের কন্টিনিউসির মধ্যে একটা ইন্টার রিলেশনের কথা বলা আছে। এবার আইনের বইয়ে এটাই বলা আছে, সুতরাং আমরা কিন্তু এটাই বলবো। নিজেদের মধ্যে এটাতে যদি বুদ্ধি খরচ করে আপনি কিছু করতে যাই তাহলে মনে হয় তার থেকে মনে হয় এটা বেটার হবে। যেহেতু আমার 112তে ইন্টার রিলেশনের কথাটা উল্লেখ করেই দেওয়া আছে, সেই অনুসারে কন্টিনজেন্সি বিলগুলোকে পারস্পরিকভাবে পুরোপুরি স্বতন্ত্র হতে হবে এমন নয়। মানে কন্ট্রাক্ট কন্টিনজেন্সি আর স্কেল রেগুলেটেড পুরোপুরি আলাদা বিল, এই ধরনের কিছু কিন্তু নয়। 5টা ভাগে ভাগ করা হয়েছে, মানে যে এটা একটা ক্যাটাগরি, এটার মধ্যে আর অন্য কোনো ক্যাটাগরি থাকতে পারবে না, এরকম ধরনের বিষয়টা কিন্তু নয়, তাই বলছে। বা স্পেশাল কন্টিনজেন্সি আর কাউন্টার সাইন একসঙ্গেই থাকতে পারে। এখানে কি বলছে আমি একটু দেখি। এই একই নিয়মাবলীর 112 রুলে 5 ধরনের কন্টিনজেন্সির মধ্যেই ইন্টার রিলেশনের কথা বলা আছে। সেই অনুসারে কন্টিনজেন্সি বিলগুলোকে পারস্পরিকভাবে পুরোপুরি স্বতন্ত্র হতে হবে এমন নয়, এমন কোনো স্পেশাল কন্টিনজেন্সিস থাকতেই পারে যেটি স্কেল দ্বারা রেগুলেটেড হয়। এই কথাটা কিন্তু ট্যাগলাইন এই কোশ্চেনের অ্যান্সারটার, কারণ এই কথাটা আইনের বইয়ে এইভাবেই বলা আছে। একটি কন্টিনজেন্সিস বিলে এক বা একাধিক শ্রেণীর মধ্যে পড়তেই পারে, এবং যতগুলি নিয়মকে মান্যতা দেওয়া সম্ভব সেগুলোকে দিয়েই এই বিলটা করতে হবে। এটাও কিন্তু একটা ট্যাগলাইন, কারণ আইনের বই এটা বলতে চেষ্টা করা হয়েছে। তারপরে 2C, স্টেট দ্য রেসপন্সিবিলিটিস অফ কন্ট্রোলিং অফিসার উইথ রেসপেক্ট টু মিট এক্সপেন্সেস অ্যাজ কন্টিনজেন্সি চার্জেস। এই কোশ্চেনটা খুব পড়ে। কন্ট্রোলিং অফিসারের কী দায়িত্ব, ডিডিওর কী দায়িত্ব এবং ট্রেজারি অফিসারের কী দায়িত্ব, এগুলো পড়ে। তো এই ধারাটা যেটা আমরা বলছি সেখানে কন্ট্রোলিং অফিসারের কথা বলা হয়েছে। এটা কিন্তু ডিডিওর ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারের কথাটাও বলা থাকতে পারে। অ্যান্সারটা এরকম লিখলে মোটামুটি মোরাললেস একটা জায়গায় আসবে, তবে আরেকটু ভালো লিখতে হবে। কীরকম, ওয়েস্ট বেঙ্গল ট্রেজারি রুল 2005-এর 4-এর 121 নম্বর নিয়ম এবং 4-এর 122 নম্বর নিয়মে কন্টিনজেন্সি খাতে খরচ করবার ক্ষেত্রে ডিডিও এবং কন্ট্রোলিং অফিসারের দায়িত্ব সম্পর্কে বলা আছে সেই দুটো ধারা অনুসারে। এখানে শুধুমাত্র কন্ট্রোলিং অফিসার বলেছে, আমি উত্তরটা করার সময় দুটোই পাশাপাশি বলছি, কারণ দুটোর মধ্যে যে কোনো একটা আসে প্রায় প্রত্যেক বছর। ডিডিওর দায়িত্ব 121, প্রতিটি খরচ করবার সময় এই মনোভাব বা বিচক্ষণতা ও সতর্কতা রাখতে হবে যেন সেই টাকা নিজের পকেট থেকে খরচ করা হচ্ছে। মানে একজন সচেতন ব্যক্তি তার নিজের পকেটের টাকা খরচ করার সময় যে বিচক্ষণতা এবং সতর্কতা দেখায় বা যে মনোভাব পোষণ করে সেইভাবে ডিডিওকে খরচ করতে হবে। এই কথাটা আইনের মানে বইয়ে বলা আছে। সুতরাং এই লাইনটা হচ্ছে এই কোশ্চেনের উত্তরের ট্যাগ লাইন।
এই লাইনটার জন্য সবথেকে বেশি নাম্বার পাওয়া যাবে। বিল তৈরি করবার সময় রুলস এবং রেগুলেশনসগুলি দেখবেন। বিল করবার সময় দেখবেন টাকাটি এই সময়ে বিলি করবার দরকার কিনা, অথবা পার্মানেন্ট অ্যাডভান্স থেকে বিলটি আগেই প্রদান করে দেওয়া হয়েছে কিনা। বর্তমানে সরকারি উপভোক্তার অ্যাকাউন্টে টাকা প্রদান করার ফলে এই নিয়মের প্রয়োজনীয়তা অনেকটা কমে গেছে, বোঝাই যাচ্ছে, কথাটা লিখে দেওয়াই ভালো। বিলের টাকাটি যে ফান্ড অ্যালটমেন্ট আছে তার মধ্যে সীমাবদ্ধ আছে কিনা সেটা দেখতে হবে। বিলটি ফান্ড অ্যালটমেন্টের চেয়ে বেশি হবে না, বেশি হওয়ার মতো অবস্থা হলে অতিরিক্ত ফান্ডের জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা সেটা দেখতে হবে। বিলটি কন্ট্রাক্ট কন্টিনজেন্সির বিল হলে সেই বিলটির কারণে বরাদ্দকৃত তহবিল বা অ্যালোটেড ফান্ডের থেকে বেশি খরচ লেগে যাবে কিনা সেটাও দেখতে হবে। ডিডিও বা কন্ট্রোলিং অফিসারকে প্রত্যেক মাসের 10 তারিখের মধ্যে আগের মাসের সমস্ত খরচের নির্ধারিত ফর্মের মাধ্যমে পেশ করতে হবে। এটাকে বলে বি স্টেটমেন্ট। এই যে নির্ধারিত ফর্মের মাধ্যমে পেশ করা হয় তাকে বলে বি স্টেটমেন্ট। যারা অফিসিয়াল কাজগুলো করেন, ক্লারিক্যাল কাজ সহ আর বাকি কাজের সঙ্গে যুক্ত থাকেন, তারা জানবেন যে প্রত্যেক মাসে প্রত্যেকটা অফিস থেকে কিন্তু 10 তারিখের মধ্যে গত মাসে যে কি খরচ করা হয়েছে তার একটা বি স্টেটমেন্ট আকারে পাঠাতে হয়। অর্থাৎ বিল নাম্বার, বিল ডেট, কোন খাত, কত টাকা, কবে সেই বিলটা পাস হয়েছে, তার টোকেন নাম্বার, এরকম জিনিসগুলো পাঠাতে হয় আমাদের হায়ার অথরিটির কাছে। সেটা লাগে আর কি প্রত্যেক মাসে। এবার আসছে আসল কোশ্চেনের অ্যান্সারটা, কন্ট্রোলিং অফিসারের দায়িত্ব। কন্ট্রোলিং অফিসারের কি দায়িত্ব? তিনি বিলটিকে স্যাংশন করবার আগে দেখবেন বিলটি সত্যিই প্রয়োজন কিনা, বিলটি পরিচ্ছন্ন, যুক্তিসম্মত, ফেয়ার এবং রিজনেবল কিনা। ঠিক আছে, রিজনেবল হারে বা দরে করা হয়েছে কিনা, এটা হচ্ছে এই উত্তরটা ট্যাগলাইন। এটা বাদ দিয়ে এটা বাদ দিলে আর কি নাম্বারটা গেল। এমন কোনো দ্রব্য যুক্ত আছে কিনা যার মধ্যে আগাম স্যাংশন করার প্রয়োজন আছে। সমস্ত ভাউচারগুলি পরস্পর সাজানো আছে কিনা, যোগ বিয়োগ ঠিক আছে কিনা, বিশেষ করে ফান্ডের হিসাবে বরাদ্দকৃত ফান্ডের থেকে বেশি হয়ে যাচ্ছে কিনা, বা বেশি হয়ে যাওয়ার মতো হচ্ছে কিনা, এটাও কিন্তু উনি দেখবেন। দেখা গেল একদম টাই হয়ে যাচ্ছে, বিলটা তো পাস হয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তাকে ফান্ড অ্যালটমেন্টের জন্য আবার ব্যবস্থা নিতে হবে। ফান্ড যাতে আসে সেই ব্যবস্থা কিন্তু করতে হবে, ইজি বেঙ্গলের কাছে জানাতে হবে যে আমার ফান্ডের প্রয়োজন আছে। তাহলে এইগুলো কিন্তু করবে। বরাদ্দকৃত ফান্ডের থেকে বেশি হয়ে যাচ্ছে কিনা সেটাও উনি দেখবেন। এখন আইএফএমএসে করার ফলে ডিডিওর কাছে কত অ্যাভেলেবেল আছে টাকা, ট্রেজারিতে কত অ্যাভেলেবেল আছে টাকা, সেগুলো দেখা যায়। এরপরে পয়েন্টটা হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট জেনারেল বা এ অ্যান্ড এন্টাইটেলমেন্ট, এ অ্যান্ড ই। এই যে ওয়েস্ট বেঙ্গলকে অবৈধ করানোর জন্য বিলের পরিমাণ যদি বেশি হয় তাহলে তিনি নোট আকারে সেটাকে জানাবেন। এইগুলো কিন্তু বর্তমানে নোটটা দিতে হয় না, কারণ হচ্ছে বর্তমানে তো নেগেটিভ স্যালারি হেড ছাড়া আর কোনো হেডে নেগেটিভ ব্যালেন্সের উপরে আর কি বিলগুলো পাস করানো হয় না, ওই জন্য এটার প্রয়োজন হয় না। তো তাছাড়া কিন্তু লাগে।